মুভির শুরুতে শেলটন নামের এক ব্যক্তিকে দেখা যায়। তিনি বাড়িতে বসে নিজের কাজ করছিলেন এবং তার ছোট্ট মেয়ের সাথে গল্প করছিলেন। ঠিক সেই সময় তাদের বাড়ির দরজায় কেউ একজন কড়া নাড়ে। আওয়াজ শুনে শেলটন দেখতে যান কে এসেছে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই একজন লোক এসে শেলটনের মাথায় জোরে আঘাত করে। এতে শেলটন সেখানেই পড়ে যায় এবং দুজন লোক তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। একজন দ্রুত এসে শেলটনের হাত বেঁধে তার মুখে টেপ লাগিয়ে দেয়, আর অন্যজন বাড়ির সব দামি জিনিসগুলো তার ব্যাগে ঢোকাতে থাকে। শেলটন বুঝে যায় এরা চোর। হঠাৎ একজন চোর এসে শেলটনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, এমনকি তার বুকেও আঘাত করে। শেলটন ব্যথায় কাতরাতে থাকে। ঠিক তখনই সেখানে শেলটনের স্ত্রী চলে আসে এবং এমন পরিস্থিতি দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই চোর তাকে ধরে ফেলে এবং তাকে মারধর করতে শুরু করে। তাকে বেঁধে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, এমনকি শেলটনের স্ত্রীর সাথে তার সামনে খারাপ কাজ করতে শুরু করে। নিজের চোখের সামনে এসব দেখেও শেলটন কিছুই করতে পারছিল না, কারণ ছুরির আঘাতে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। নিরুপায় হয়ে চোখের সামনে নিজের স্ত্রীর নিথর দেহের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এর মধ্যে বাবা মাকে খুঁজতে খুঁজতে শেলটনের মেয়ে সেখানে চলে আসে। তখন সেই সাইকো কিলার শেলটনের সেই ছোট্ট মেয়েকে কোলে নিয়ে অন্য ঘরে চলে যায় এবং ওই বাচ্চা মেয়েটির সাথেও কিলার সে খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। অন্যদিকে শেলটনের চোখের সামনে তার পুরো পরিবার শেষ হতে দেখে সে কষ্টে ফেটে পড়ে। তার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিন্তু সে অসহায়ের মতো কিছুই করতে পারে না। আর সেখানে গান ফায়ার হয়। এই ঘটনার পর বেশ কিছুদিন পার হয়ে যায়। পরের দিনে নিক রাইস নামের এক ব্যক্তিকে দেখা যায়, যিনি পেশায় একজন আইনজীবী। তিনি খুবই নামি দামি আইনজীবী, এমনকি তার আইনি ক্যারিয়ারে তিনি 96% কেসে জিতেছেন, আর এবার তিনি শেলটনের সেই কেসটি নিয়েছেন। এরপর দেখা যায় নিক শেলটনকে জানায় যে ডার্বি আর এমএস নামের সেই দুই চোর শীঘ্রই ছাড়া পেয়ে যাবে, কারণ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো সলিড প্রমাণই পায়নি। আর এখানেই জানা যায় সে ডার্বি হলো সেই খুনি, যে শেলটনের স্ত্রী আর বাচ্চা মেয়েকে মেরে ফেলেছিল, এমনকি তাদের সাথে জঘন্যতম কাজও করেছিল। আর এমএস নামের সেই চোর ছিল ডার্বির সঙ্গী। নিক শেলটনকে জানায় তাদের বিরুদ্ধে কোনো ভালো প্রমাণ না থাকায় তারা সহজেই ছাড়া পেয়ে যাবে, আর এটা হলে তো আমি কেসটা হেরে যাব, কিন্তু আমি কিছুতেই আমার খ্যাতি হারাতে চাই না। সেজন্য আমি ডার্বির সাথে একটা ডিল করেছি, যেটায় ডার্বি রাজলক্ষ্মী হয়ে এমএস এর বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবে। এতে এমএস এর 10 বছরের জেল হবে, আর ডার্বি রাজলক্ষ্মী হওয়ার কারণে তাকে 5 বছরের সাজা দেওয়া হবে এবং 5 বছর পর ছাড়া পেয়ে যাবে। আর এভাবে এই কেসে ওই দুই অপরাধী কিছুটা শাস্তি পেয়ে যাবে, আর অন্যদিকে নিকো তার খ্যাতি রক্ষা করতে পারবে। কিন্তু নিকের এমন স্বার্থপরের মতো কথাগুলো শুনে শেলটন ভীষণ ক্ষেপে যায়, আর নিককে অনুরোধ করতে থাকে যেন সে ওই খুনিদের সাজা পাওয়ার ব্যবস্থা করে, কারণ খুনিরা তো সবকিছু তার চোখের সামনে করেছিল। এমনকি শেলটন আরো বলে ডার্বি এসবের একমাত্র দোষী, এমএস তো এসবের বিরুদ্ধে ছিল, সে তো উল্টো বারবার ডার্বিকে বারণ করছিল। তাই আসল দোষী এমএস নয়, ডার্বি হলো আসল দোষী। কিন্তু দেখা যায় নিক এই কেসটা যে কোনো ভাবে হোক না কেন জিততে চায়, তাই সে শেলটনের কোনো কথাই শোনে না। এসব শুনে শেলটন ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ তার এত কষ্টের সব টাকা দিয়ে সে নামকরা উকিলের কাছে এসেছিল সঠিক বিচার পাওয়ার জন্য, কিন্তু সে উল্টো নিজের খ্যাতি বাঁচানোর জন্য সেই খুনিদের সাথে ডিল করেছে। পরের দিন দেখা যায় ডার্বি নিকের সেই ডিলে রাজি হয়ে সাক্ষ্য দেয়, যার কারণে এমএস এর সাজা হয় মৃত্যুদণ্ড, আর অন্যদিকে ডার্বির মাত্র 5 বছরের সাজা শোনানো হয়। আর শেলটনকে দেখা যায় সে হতাশ হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ সে তো তার পরিবারের মৃত্যুর সঠিক বিচার পায়নি। অন্যদিকে কোর্টের বাইরে আসলে ডার্বি নিকের সাথে হাত মেলাতে আসে, তবে নিকো এই রায়ে খুশি হয়নি। সে শুধু নিজের খ্যাতির ভয়ে বাধ্য হয়ে এই ডিলটা করেছিল। আর এই সমস্তটা দূর থেকে দাঁড়িয়ে শেলটন দেখতে থাকে। সেদিন রাতের বেলা নিককে দেখা যায় সে বাড়িতে মন খারাপ করে বসেছিল। এটা দেখে নিকের স্ত্রী কারণ জিজ্ঞেস করলে সে সোজা তার স্ত্রীর কাছে এসে শুয়ে পড়ে। এরপর দেখা যায় এই ঘটনার পর 10 বছর কেটে গেছে, আর এখন নিকের একটি 10 বছরের মেয়ে আছে, তার নাম ডেনিস। নিক নিজের মেয়েকে ভীষণ ভালোবাসে। নিকের স্ত্রী কেলি জানায় আজ ডেনিসের স্কুলে একটি পারফরমেন্স আছে, তবে নিক জানায় সে আসতে পারবে না। এ কথা শুনে কেলি কিছুটা আপসেট হয়ে যায়। অন্যদিকে নিক কোর্টে আসলে দেখা যায় আজ এমএস এর মৃত্যুদণ্ডের দিন। একটি হল ঘরে সবার সামনে এমএস কে আনা হয় মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। এরপর দেখা যায় একটি যন্ত্রের সাহায্যে এমএস এর পুরো শরীর টান টান করে বেঁধে রেখেছে, আর পুরো শরীরের বিভিন্ন জায়গায় পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলো একটি মেশিনের সাথে সেট করা ছিল, আর সেই মেশিনে 3 ধরনের কেমিক্যাল রাখা ছিল। অন্যদিকে এমএস নির্দোষ হওয়ার কারণে সে সবাইকে বলতে থাকে আমি নির্দোষ, তাও আমায় মেরে ফেলা হচ্ছে। এসব বলতে বলতে এমএস কান্না করতে শুরু করে, তবে কেউই তার কোনো কথা শোনে না, আর ওই মেশিনটা স্টার্ট করে দেয়। এতে করে সেই কেমিক্যালগুলো একে একে এমএস এর শরীরে প্রবেশ করানো হয়, যার কারণ হলো এই পদ্ধতিতে কোনো যন্ত্রণা ছাড়াই যে কোনো মানুষ মারা যাবে। দেখা যায় 2টি বোতলের কেমিক্যাল এমএস এর শরীরে প্রবেশ করালে এমএস কোনো অনুভূতি ফিল করে না,
কিন্তু শেষ বোতলের কেমিক্যালটা তার শরীরে প্রবেশের সাথে সাথেই এমএস তীব্র যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। তখন সামনে থাকা পর্দাটা টেনে দেওয়া হয় আর এমএস সেখানেই মারা যায়। তবে সেই জেলের অর্ডার এসে জেলারকে জানায়, তুমি হয়তো ভুল কেমিক্যাল দিয়েছ, নতুবা কেন সেই অপরাধী এত যন্ত্রণা পেয়ে মারা গেল। আমাদের আইনে এভাবে এতটা কষ্ট দিয়ে মারার কোনো নিয়ম নেই। আমাকে এবার এটা নিয়ে তদন্ত করতে হবে। তাদের কথার মাঝে সেখানে একজন জেলার এসে একটি খালি ওষুধের প্যাকেট দেখায়। এমনকি সেটার গায়ে লেখা ছিল যে ভাগ্যের সাথে লড়াই করে কোনো লাভ হয় না। এই লেখাটা পড়ার সাথে সাথে নিকের ডার্বির কথা মাথায় আসে, কারণ সেদিন কোর্টে ডিল করার সময় ডার্বিও ঠিক এই কথাই বলেছিল। তাই এবার নিকের সন্দেহ হতে শুরু করে হয়তো ডার্বি কোনোভাবে এই কাজের সাথে জড়িত আছে। অন্যদিকে ডার্বিকে দেখা যায় সেই 5 বছর জেলের সাজা কাটানোর পর সেই এলাকা ছেড়ে দূরে একটি জায়গায় এসে থাকতে শুরু করে। তবে এখনও সে তার সেই পুরনো অপরাধ করা ছাড়েনি। এদিকে নিক পুলিশের টিমকে সাথে করে ডার্বির সেই গোপন ঠিকানার দিকে রওনা হয়। অন্যদিকে ডার্বিকে দেখা যায় সে ঘরে বসেছিল। হঠাৎই তার কাছে একটি অচেনা নম্বর থেকে কল আসে আর একজন জানায়, তোর হাতে অল্প কিছু সময় আছে, তার মধ্যে তুই মারা যাবি, তাই হাতে থাকা পিস্তলটা নিয়ে দ্রুত পালিয়ে যা। এসব শুনে ডার্বি অবাক হয়ে যায় যে কেন লোকটা এসব কথা বলছে, আর এই লোকটাই বা কে। এদিকে পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ডার্বি দ্রুত তার পিস্তল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে কিছুটা সামনে গেলে সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। সে ভিতরে গেলে দেখে একজন পুলিশ সেখানে ঘুমিয়ে আছে। ডার্বি দ্রুত তাকে উঠিয়ে মাথায় বন্দুক তাক করে সেখান থেকে পালাতে বলে। পুলিশটাও তার কথা মতো কাজ করে। এরপর একটা ফাঁকা জায়গায় এসে গাড়ি থামায়। তবে তার কিছুক্ষণ পরে দেখা যায় ওই পুলিশটা আর কেউ না, এটা ছিল শেলটন। তাকে দেখে ডার্বি ভয় তার দিকে গুলি ছুড়তে গেলে দেখে সেটা থেকে গুলি বের হচ্ছে না। শেলটন জানা এই বন্দুকটা সে তার বাড়িতে রেখে এসেছিল, আর এমনকি সেই বন্দুকের গায়ে শেলটন এক প্রকার বিষাক্ত মাছের কাঁটা লাগিয়ে রেখেছে, যেটা এতক্ষণে ডার্বির শরীরে ঢুকে পড়েছিল। আর এবার সেই বিষের প্রভাবে ডার্বি আস্তে আস্তে প্যারালাইজড হয়ে পড়বে, কিন্তু সে সব যন্ত্রণা অনুভব করতে পারবে, তবে সে যন্ত্রণার কোনো প্রতিউত্তরই শেয়ার করতে পারবে না। আর এই সবকিছুই শেলটন পরিকল্পনা করেই করেছিল। এদিকে এতক্ষণে ডার্বিও প্যারালাইজড হয়ে পড়ে, আর শেলটন তাকে গাড়িতে তুলে সেখান থেকে নিজের সাথে নিয়ে আসে। এরপর সে ডার্বিকে একটি মেশিনের সাথে বেঁধে শুয়ে দেয়, আর পুরো রুমের ভিতরে অনেক মেডিকেল সরঞ্জাম রাখা আছে। এরপর শেলটন তার কাজ শুরু করে। সে ডার্বিকে আগে এমন একটি ঔষধ দিয়ে ইনজেক্ট করে নেয় যাতে সে প্রচন্ড ব্যথা পেলেও জ্ঞান না হারায়। তারপর তার উপর একটি বড় আয়না সেট করেই যাতে ডার্বির পুরো শরীর দেখা যাচ্ছিল। আর সেই আয়নাতে শেলটন তার মেয়ে আর স্ত্রীর ছবি লাগিয়ে রেখেছে, কারণ শেলটন যা যা করবে সেগুলো সবই ডার্বিকে দেখাতে চাইছিল। এসব দেখে এবার ডার্বিও বুঝে যায় তার সেই 10 বছর আগে করা পাপের ফল আজ তাকে ভুগতে হবে। আজ হয়তো শেলটন তাকে শেষ করে ফেলবে। ডার্বি যাতে তার চোখ বন্ধ না করে সবকিছু দেখতে থাকে, তাই আগেই শেলটন তার চোখের পাতা কেটে ফেলে। এরপর সামনে একটি ক্যামেরা সেট করে শেলটন রেকর্ডিং অন করে। এরপর সে একটি ইলেকট্রনিক মেশিন দিয়ে ডার্বির পা কেটে ফেলে। আর এদিকে সামনে থাকা সেই আয়নাতে ডার্বি নিজের মৃত্যু দেখতে দেখতে যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর শেলটন যেভাবে নিজের চোখের সামনে তার পরিবারের মৃত্যু দেখছিল, ঠিক সেইভাবে সে ডার্বিকে নিজের চোখে নিজের মৃত্যুকে দেখিয়ে দেয়। অন্যদিকে ক্লারা নামের নিকের অ্যাসিস্ট্যান্টকে দেখা যায়, যে ডার্বির সব অপরাধের ব্যাপারে নিককে বলতে থাকে। এরপর নিক সেই সব ঘটনা শুনে বুঝতে পারে ডার্বি ছাড়া পেয়ে অনেক খারাপ কাজ করে যাচ্ছে, কারণ সে তার সেই হিংসাত্মক স্বভাব পাল্টাতে পারেনি। কিন্তু এমএস এর মৃত্যুর পিছনে যে ছিল, সে খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই কাজটা করেছিল। আর এমন ঠান্ডা মাথার কাজ কখনই ডার্বি করতে পারে না, তাই এটা অন্য কেউ করেছে। এর মধ্যে নিকের কাছে একটি কল আসে, আর পুলিশ অফিসার জানায় একটি ওয়্যার হাউসে তারা ডার্বির ছিন্ন ভিন্ন দেহ খুঁজে পেয়েছে। ডার্বির মৃত্যুর কথা জানতে পেরে নিক ভীষণ অবাক হয়ে যায়। অফিসারকে জানায় এই কেসটা নিয়ে তদন্ত চালিয়ে যেতে। এদিকে ক্লারা নিককে বলতে থাকে যে শেলটন এখন একজন নামকরা ইঞ্জিনিয়ার, আর ডার্বির বিরুদ্ধে করা সেই কেসটা হওয়ার পর সে অনেক নতুন নতুন আবিষ্কার করেছে, আর সেগুলো শেলটন বিক্রি করে অনেক প্লট আর ওয়্যারহাউস কিনেছে। কিন্তু সে কেন এসব কিনেছে সেটা কেউই বলতে পারেনি। কিন্তু শেলটন এখনো তার নতুন আবিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে শেলটনকে দেখা যায় সে নিজের বাড়িতে বসে একটি নতুন আবিষ্কার করছিল, আর হঠাৎ করে সে পুলিশের গাড়ির আওয়াজ পায়। এটা শুনে শেলটন বুঝে যায় পুলিশ চলে এসেছে, তাই শেলটন কিছু না বলে পুলিশের হাতে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। বাইরে আসলে শেলটন সেখানে নিককে দেখতে পায়। এরপর নিক আর পুলিশের টিম মিলে শেলটনের ঘরে তল্লাশি করতে থাকে, তবে সেখানে কেউ কোনো প্রমাণই খুঁজে পায় না। তবে নিক লক্ষ্য করে সেই ঘরে বেশ কিছু আইনি বই রাখা ছিল, আর এর মানে শেলটন আইনের ব্যাপারে অনেক কিছুই জানে। যেহেতু শেলটনের পরিবারকে ডার্বি ভয়ানকভাবে মেরে ফেলেছিল আর তারপর কোনো বিচারও করা হয়নি, তাই শেলটন নিজেই এসব করেছিল। আর এমন নিখুঁত খুন কোনো জিনিয়াস ছাড়া করা অসম্ভব। এরপর শেলটনকে জেলে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। নিক এসে শেলটনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তবে এসে সে রেকর্ডিং অফ করে দেয় আর শেলটনের কাছে গিয়ে তাকে ডার্বিকে মারার জন্য ধন্যবাদ বলে।
তবে সে একজন অফিসার হয়, তাকে তো নিজের কর্তব্য করতেই হবে। এ কথা বলে সে রেকর্ডিং অন করে দেয় আর শেলটনকে জিজ্ঞেস করে, তুমি কি ডার্বিকে খুন করেছো? শেলটন জানায়, আমি তো ওই খুনের সাজা চেয়েছিলাম। এরপর নিক আরো জিজ্ঞেস করে, তুমি কি এমএস এর মৃত্যুর পরিকল্পনা করেছিলে? উত্তরে শেলটন জানায়, আমি দিনরাত ওই খুনিদের শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা করে গেছি। শেলটনের কাছ থেকে এমন কথা শুনে নিক খুশি হয়ে ওখান থেকে বেরিয়ে যেতে থাকে। তবে ঠিক তখনই শেলটন নিককে বসতে বলে। তবে নিক জানায়, তার যেটা জানার তা সে জেনে গেছে, তাই তার কাছে ফালতু সময় নেই। এ কথা শুনে শেলটন হাসি আর বলে, আমি শুধু এই কথা বলেছি যে আমি সবসময় ওদের মৃত্যু চাইতাম, আর আমার জায়গায় যে কোনো মানুষ থাকলে সেও ঠিক এটাই চাইবে। আমি তো এটা কখনোই বলিনি যে ওদেরকে আমি খুন করেছি, আর আমার বিরুদ্ধে তোমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে আমাকে জেলে যেতে হবে, তাই গ্রেপ্তার করতে হলে আগে গিয়ে প্রমাণ জোগাড় করে আনো। শেলটনের এমন সব কথায় এবার নিক বেশ ক্ষেপে যায়, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে কিছুই করতে পারছিল না। তবে নিক এটা নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিল যে খুন শেলটনই করেছে। এরপর নিক শেলটনকে জিজ্ঞেস করে, তাহলে এখন তুমি কি চাইছো? উত্তরে শেলটন জানায়, আমার একটা দামি ম্যাট্রেস লাগবে, সেটা এই জেলে আমায় এনে দিতে পারলে আমি তোমাদেরকে আমার বড় স্বীকারোক্তিটা করতে পারি, আর তুমিও হয়তো তাই শুনতে চাইছো। অন্যদিকে দেখা যায় নিকের বাড়িতে একটি পার্সেল এসেছে। নিকের মেয়ে ডেনিস সেটা রিসিভ করতে বের হয়। ডেনিস প্যাকেট খুলে দেখে সেখানে একটা সিডি রাখা আছে। সে ভাবে হয়তো এটা কোনো নাচের সিডি, তাই সে সিডিটা নিয়ে টিভিতে অন করে দেখতে শুরু করে। কিন্তু দেখা যায় এটা সেই রেকর্ডিং সেট যা শেলটন ডার্বিকে মারার সময় করেছিল। আর এই ভয়ানক দৃশ্য দেখে ডেনিস চিৎকার করে ওঠে। এসব দেখে নিকের স্ত্রীও ভয় পেয়ে যায় আর দ্রুত কল করে নিককে সবকিছু খুলে বলে। তখন নিক জিজ্ঞেস করে, যে লোকটা খুন করেছে তার মুখ কি দেখা যাচ্ছে? তবে তার স্ত্রী জানায়, সেই লোকটা নিজের মুখে মাস্ক পরা আছে, তাই লোকটাকে চেনা যাচ্ছে না। এসব কথা জানার পর নিক তার টিমমেটদের এই সবকিছু জানায়। অন্যদিকে বাধ্য হয়ে নিক শেলটনের সে আবদার পূরণ করে। এতে করে সে সবকিছু স্বীকার করে নেয়। কিন্তু পরের দিন কোর্টে আসলে শেলটন বিচারকের কাছে জামিন চেয়ে বসে। এটা শুনে নিক রেগে যায় আর জানায় শেলটনকে কোনোভাবেই জামিন দেওয়া যাবে না, কারণ সে আমাকে বলেছিল তার কথা রাখলে সে সব সত্যিটা স্বীকার করবে। এটা শুনে বিচারক নিককে জিজ্ঞেস করে, তুমি কি কোনো স্বীকারোক্তি দেবে? নিক জানায় না। আর এবার শেলটনের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ার কারণে তাকে জামিন দিয়ে দেওয়া হয়। জামিন পেয়ে তো শেলটন অদ্ভুতভাবে হাসতে শুরু করে আর বলে, আপনি বলেছেন আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই আমি জামিন পেয়ে গেছি। অন্যদিকে নিক যে কিনা বারবার বলে যাচ্ছে আমি ওই 2 খুন করেছি, আর এবার শেলটন বোঝাতে থাকে, যদি কোনো ভয়ানক আসামি হয় কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে, তাহলে এই বিচার ব্যবস্থা কোনো পদক্ষেপ নেয় না। এসব বলে শেলটন আইনের এই নিয়মের বিরুদ্ধে দোষারোপ করতে থাকে আর জানায়, এমন ভুল বিচার ব্যবস্থার কারণে আজ পুরো দেশে হাজার হাজার অপরাধী প্রমাণের অভাবে জেল থেকে বেরিয়ে যায় আর আবারও ঠিক আগের মতোই নিজেদের অপকর্ম চালিয়ে যেতে থাকে। আর এসবের জন্য আপনারাই দায়ী। এমন সব বিচার ব্যবস্থার কারণে ভিকটিমের পরিবার সঠিক বিচার পাচ্ছে না। এই সবকিছু বলতে বলতে শেলটন ভীষণ ক্ষেপে যায়। এমন পরিস্থিতি দেখে বিচারক শেলটনের জামিন বাতিল করার নির্দেশ দেয়। আর এবার শেলটন সেই বিচারককে হুমকি দিতেও ছাড়ে না। এরপর নিক আবারও শেলটনের কাছে আসে তার জবানবন্দি নেওয়ার জন্য। এরপর সে শেলটনকে বলে, আমি নিশ্চিত তুমিই ডার্বি আর এমএস এর মৃত্যুর পিছনে আছো, আর নিজের দোষ স্বীকার করাটাই তোমার পক্ষে ভালো হবে। তখন শেলটন জানায়, আমি ডার্বিকে শেষ করেছি। প্রথমে ওকে প্যারালাইজড করে ওর চোখের পাতা কেটে ফেলেছি, তারপর ওর পা কেটে ফেলেছি। আর শেলটন আরো জানায়, এমএস এর মৃত্যুর দিন সে ঔষধ ডেলিভারি হওয়ার পর সে ওই কোম্পানির সার্ভার হ্যাক করে ফেলে। এতে করে সে 3 নম্বর কেমিক্যালটা তার ঠিকানায় চলে আসে। আর এরপর সে ওই ঔষধে বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়ে আবারও জেলে পাঠিয়ে দেয়। আর ওই ঔষধের কারণেই সেদিন এমএস যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মারা গিয়েছিল। আর এবার নিকের বুঝতে বাকি থাকে না সেই ঔষধের প্যাকেটে ওই লেখাটা শেলটনে লিখে রেখেছিল, কারণ শেলটন ইচ্ছা করে নিকের সন্দেহটা ডার্বির উপর করিয়েছিল। এসব শোনার পর নিক শেলটনকে জিজ্ঞেস করে, সে কি ডার্বির সেই উকিল নেলসনের সাথে কিছু করেছে কিনা, কারণ তাকেও বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে শেলটন জানায়, আমি তার সম্পর্কে তোমাকে বলতে পারি, কিন্তু তার বিনিময়ে আমাকে আগে লাঞ্চে আমার প্রিয় খাবারগুলো খাওয়াতে হবে। শেলটন আরো বলে, তবে একটার মধ্যে খাবারগুলো এখানে আসা চাই, না হলে তাকে বাঁচাতে পারবে না। এবার বাধ্য হয়ে নিক তার জন্য লাঞ্চের ব্যবস্থা করে, কিন্তু দেখা যায় সেই জেলের অর্ডার ওই লাঞ্চগুলো চেক করতে করতে অনেক সময় লাগায়, যার ফলে সেগুলো শেলটনের কাছে আসতে একটা পার হয়ে যায়। খাবারগুলো আনলে শেলটন জানায়, তোমরা কি এটা মজা হিসেবে নিয়েছো নাকি? আমি তো একটার সময় আনতে বলেছিলাম। এরপর সে নিককে একটা ঠিকানা দেয়। নিকও দ্রুত সেই জায়গায় টিম নিয়ে চলে আসে আর সেখানে মাঠের মধ্যে নেলসনের সুটকেস পড়ে থাকতে দেখে। এবার নিক বুঝতে পারে দ্রুত সবাইকে সেই সুটকেসের নিচের মাটি খুঁড়তে হবে। এরপর তারা মাটির নিচে একটি লোহার বক্স খুঁজে পায়। তবে বক্সটা খুললে দেখতে পায় নেলসন মারা গেছে। তার হাতে হ্যান্ডকাফ লাগানো আছে আর তার মুখে একটি অক্সিজেন মাস্কও লাগানো রয়েছে।
এরপর চেক করলে জানতে পারে ওই অক্সিজেন সিলিন্ডারে ঠিক দুপুর 1টা পর্যন্ত অক্সিজেনই রাখা ছিল। আর এর মানে নিক দেরি না করে একটা শেলটনকে লাঞ্চ দিতে পারলে আজকে নেলসন জীবিত থাকতো। আর এভাবেই ডার্বিকে সাহায্য করার লোকটাকেও শেলটন শাস্তি দেয়। অন্যদিকে শেলটন সে জেলে থাকা তার সেল পার্টনারকে একটা লোহার পাত দিয়ে আঘাত করে জায়গায় মেরে ফেলে। এই সবকিছু গার্ডরা দেখতে পেয়ে দ্রুত নিককে সবকিছু জানায়। এদিকে এসব ঘটনার পর ওই জেলের অর্ডার শেলটনকে একটি অন্ধকার সেলে আটকে রাখে, যাতে করে শেলটন অন্য কোনো কয়েদিকে না মারতে পারে। অন্যদিকে নিককে দেখা যায় সেও ভীষণ চিন্তায় পড়ে যায় যে কি করে শেলটনকে থামানো যায়। ওখানকার কাজ শেষ করে দ্রুত নিক শেলটনের কাছে চলে আসে আর জিজ্ঞেস করে কেন নেলসনকে খুন করলে। উত্তরে শেলটন জানায় ওই উকিলই তো ডার্বিকে সাহায্য করেছিল, তবে তুমি ঠিক সময় আমায় লাঞ্চ দিতে পারলে ওকে বাঁচিয়ে নিতে পারতে। তবে তুমি অনেকটা দেরি করে ফেলেছিলে, যার জন্য তুমি সময়ের মধ্যে সেখানে যেতে পারোনি, আর এটা তোমার ভুল। আর এবার নিক বেশ অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে তুমি দুইজনের মৃত্যুর বদলা নিতে এত লোককে কেন কষ্ট দিচ্ছ? তোমার স্ত্রী আর মেয়ে কি এসবে কোনোদিন তোমার পাশে থাকতো? এটা শুনে শেলটন বলে কিন্তু তারা তো এখন আর বেঁচে নেই, তাই এবার যারা আমার স্ত্রী আর মেয়ের মৃত্যুর সাথে জড়িত ছিল, এমনকি যারা আমাকে ধোঁকা দিয়েছিল, তাদের কাউকে আমি ছাড়বো না। আর এখানেই বোঝা যায় এত ভালো একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তার পরিবারের এমন পরিণতির পরেও কেউ তাকে সঠিক বিচার পেতে সাহায্য করেনি। এসবের কারণে শেলটন ভীষণভাবে মানসিক আঘাত পায়। আর সেই থেকে শেলটন ঠিক করে নেয় সে তার দক্ষতাকে কাজে লাগিয়ে তার প্রতিশোধ নেবে। কিন্তু সেই প্রতিশোধের আগুন তাকে দিন দিন একজন নির্দয় দানবে পরিণত করতে শুরু করে, যা শেলটন নিজেই অনুমান করতে পারছিল না। এদিকে নিক শেলটনের কার্যালাপ জানতে আরো তদন্ত করতে গেলে একজনের সন্ধান পায়, যে কিনা শেলটনের সাথে কাজ করত। তবে সেই লোক তাদের জানায় শেলটনের মতো এমন জিনিয়াস হয়তো দুনিয়াতে দুটো হবে না। তোমাদের যদিও মনে হতে পারে ও তো এখন জেলে আছে, তাই সে কিছু করতে পারবে না, কিন্তু ওকে তোমরা তখনই ধরতে পেরেছিলে যখন শেলটন নিজে জেলের মধ্যে থাকতে চেয়েছিল। সেজন্যই ও সেলমেটকে খুন করেছিল। আর শেলটন এমন এক জিনিয়াস যে কিনা ওই জেলে বসে নিজের প্ল্যানগুলো কার্যকর করতে পারবে। আর শেলটন যেটা ভাবে সেটাই করে, তাই ওকে থামাতে হলে ওকে এখনই গিয়ে শুট করতে হবে। কারণ যারাই ওর মেয়ে আর স্ত্রীর মৃত্যুর সাথে আর সে অপরাধীদের শাস্তি থেকে বাঁচিয়ে দিতে সাহায্য করেছিল, তাদের ও না মারা পর্যন্ত শান্ত হবে না। এসব বলার পর লোকটা সেখান থেকে চলে যায়। এসব কথা জানার পর নিক আর তার সিনিয়র বেশ চিন্তায় পড়ে যায়। এরপর তারা সেখান থেকে ফিরে সেই মহিলা বিচারকের কাছে আসে আর তাকে অনুরোধ করতে থাকে শেলটনকে আরো কিছুদিন জেলে আটকে রাখার জন্য। তবে শেলটনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার কারণে বিচারক রাজি হচ্ছিল না। তবে নিক আর সিনিয়রের কথায় সে শেষমেশ আইনগতভাবে তাদের কথায় রাজি হয়ে যায়। তবে ঠিক তখনই বিচারকের কাছে একটি কল আসে। বিচারক সেই কলটা রিসিভ করার সাথে সাথে তার ফোনটা ব্লাস্ট হয়ে যায়। এতে সেই বিচারকের ঘটনাস্থলে মৃত্যু হয়। আর এবার শেলটন সেই বিচারককেও মেরে ফেললো যে তাকে সুবিচার দেয়নি। এরপর নিককে তার অ্যাসিস্ট্যান্ট জানায় শেলটন তার সব সম্পত্তিগুলো প্যানাম নামের একটি কোম্পানি থেকে কিনেছে, তাই এবার নিক ভাবে সে সেই জায়গায় যাবে। এসব ভেবে সে আবারও শেলটনের কাছে আসে শেষবারের মতো তার কথা শুনতে। কিন্তু এবার শেলটন নিককে জানায় যদি তাকে সকাল 6টার মধ্যে না ছাড়া হয় তাহলে এবার কেউই বাঁচতে পারবে না। কিন্তু দেখা যায় নিক তার সেই কথায় তেমন গুরুত্ব দেয় না। কিন্তু নিকের পুরো টিমমেটরা শেলটনের এমন কথায় বেশ ভয় পেয়ে যায় আর সবাই সেই জেলেই বসে থাকে। তবে 6টা বাজার পরেও কোনো কিছুই হয় না, তাই এবার সবাই একটু নিশ্চিত হয় আর যে যার বাড়িতে রওনা হয়। এরপর যখন ক্লিরার নিকের থেকে বিদায় নিয়ে বাসা যাওয়ার জন্য গাড়িতে ওঠে, হঠাৎ করে পুরো গাড়িটাই ব্লাস্ট হয়ে যায় আর পাশে থাকা গাড়িগুলো ব্লাস্ট হতে শুরু করে। এই ঘটনায় নিকের অনেক টিমমেট সেখানেই মারা যায়। এমন ঘটনায় সেখানকার সবাই হতবাক হয়ে যায়। নিক তো কিছুতেই এটা খুঁজে বের করতে পারছিল না যে এত নিরাপত্তার মধ্য থেকেও শেলটন কি করে বাইরে থাকা লোকগুলোকে মারতে পারছে। এবার সবাই সন্দেহ করে হয়তো বাইরে এমন কেউ আছে যে শেলটনকে সাহায্য করছে। এরপর তদন্ত করে পুলিশ জানতে পারে নিকের টিমমেটের গাড়িগুলোতে টাইম বোমা ফিট করা ছিল। কিন্তু এবার নিক ভাবতে থাকে সবার গাড়িতে বোমা লাগালেও কেন শেলটন শুধু তার গাড়িতেই লাগায়নি, কেন সবাইকে মারলেও শেলটন তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এসব ভেবে নিক শেলটনকে তার সামনে আনতে বলে কথা বলার জন্য। এরপর গার্ড যখন নিকের সামনে শেলটনকে নিয়ে আসে তখন নিক নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারে না আর এসেই সে শেলটনকে ধরে মারতে শুরু করে। তবে শেলটন নিককে জানায় যে তার এই রাগ শুধু মানুষের উপরে সীমাবদ্ধ নয়, আমার আসল রাগ এই দেশের বিচার ব্যবস্থার উপর, আর এই দেশের বিচার ব্যবস্থা না পাল্টানো পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। শেলটনের এমন আত্মবিশ্বাস দেখে এবার নিকের বুঝতে বাকি থাকে না যে এত সহজে সে শেলটনকে হারাতে পারবে না। এবার নিক অন্য উপায় ভাবতে থাকে। এরপর নিক ও বাকিরা মিলে মৃত সহকর্মীদের শেষ করতে যায়। এরপর তারা সেখান থেকে ফিরতে গেলে দেখা যায় রাস্তায় একটি মিনি কার এগিয়ে আসছে আর সেটাকে দূর থেকে কেউ একটা নিয়ন্ত্রণ করছে। আর এই মিনি কারের ওপর একটি মেশিন গানের লঞ্চার সেট করে রেখেছে।
তবে এটা নিকের নজরে পড়ে আর সে দ্রুত গাড়ি থামাতে বলে। এর মধ্যে অনবরত সে মেশিন গান দিয়ে গুলি ছুটতে থাকে আর এদিকে নিক ও বাকিরা মাথা নিচু করে গাড়ির মধ্যে বসে থাকে। কিন্তু এরপর সেখান থেকে একটি লঞ্চার নিক্ষেপ করলে সেটা এসে সামনের গাড়িটাকে উড়িয়ে দেয় আর এর ফলে নিক আবারও তাদের টিমের কিছু সদস্যকে হারিয়ে ফেলে। অন্যদিকে ফিলাডেলফিয়া শহরের মেয়র সবাইকে ডেকে একটি মিটিংয়ে বসে আর সবাই জানায় পুরো শহরে যেন জরুরি অবস্থা জারি করা হয়। পাশাপাশি সে নিককে শহরের জেনারেল অ্যাটর্নি বানিয়ে দেয় আর এর মানে এবার থেকে নিক শহরের ভালোর জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারবে। এরপর নিক খুঁজতে খুঁজতে ক্লেরার মেল থেকে শেলটনের ব্যাপারে কিছু তথ্য পায় আর সেগুলো তদন্ত করে নিক কিছু সূত্র পায়। এরপর নিক তার একজন সহকর্মীকে সাথে করে একটি পুরনো কারখানার সামনে আসে, কারণ নিক জানতে পেরেছিল এই জায়গা 10 বছর আগে শেলটন কিনেছিল। আর সবচাইতে বেশি অবাক করা বিষয় হলো এই জায়গাটি জেলের পাশে ছিল। এরপর নিক তার সহকর্মীকে নিয়ে সেই কারখানার ভিতরে ঢোকে, কিন্তু সেখানে পূর্ণ সব যন্ত্রপাতি দিয়ে ভর্তি ছিল। তবে সেখানে নিক একটি গাড়ি দেখতে পায় যেটা কিনা সে শেলটনকে গ্রেপ্তার করার সময় তার বাড়ির সামনে পার্ক করে দেখেছিল। কিন্তু এরপর সেই গাড়িটি চেক করলে তারা অবাক হয়ে যায়, কারণ সেই গাড়ির ডিকির মধ্যে একটি গর্ত ছিল। এরপর সেখানে লাগানো সুইচ টিপলে নিকরা দেখতে পায় সামনে সুড়ঙ্গের ভিতরে আলো জ্বলছে। এসব দেখে তো তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এত বড় সুড়ঙ্গ কি করে শেলটন একা করতে পারে। এসব ভেবে তারা দুজন বেশ হতবাক হয়ে যায়। এরপর সামনে গেলে তারা চমকে যায়, কারণ এই সুড়ঙ্গটা ঠিক সেই অন্ধকার সেলে গিয়ে মিশেছে যে জায়গায় শেলটনকে আটকে রাখা হয়েছে। কিন্তু এই অন্ধকার সেলে সে সময় শেলটন ছিল না। এরপর নিক আর তার সহকর্মী সেখানকার সবকিছু দেখে বুঝতে পারে শেলটন সুযোগ বুঝে জেল থেকে বেরিয়ে যেত আর একটা বিল্ডিং সুপারভাইজারের কাজ করত। আর এবার সেই ঠিকানায় নিকরা চলে আসে, কারণ এবার তারা বুঝে যায় যে শেলটন আবার বড় কিছু করার প্ল্যান করছে। শেলটন ভুয়া আইডি দেখিয়ে ওই বিল্ডিং এ প্রবেশ করে, কিন্তু কিছুক্ষণ পর শেলটন বুঝে ফেলে এই পুরো বিল্ডিংটা গার্ডরা ঘিরে রেখেছে। সেজন্য এবার সে দ্রুত তার কাজ শেষ করে ওখান থেকে বের হয়ে আসে। এরপর গাড়িতে এসে সে সেখানকার ফুটেজ দেখতে থাকে, কারণ সে ওই বিল্ডিং এর ক্যামেরাগুলো হ্যাক করে নিয়েছে। এরপর নিক সেই বিল্ডিং এর গার্ডদের থেকে জানতে পারে এই বিল্ডিং এ কিছু সময় পর শহরের মেয়র আসবেন কোনো একটা গোপন মিটিং এর জন্য, এমনকি সেখানে আরো বড় বড় লোকজন আসবে। কথা জানতে পেরে নিক দ্রুত ভিতরে চলে যায় আর সিসিটিভি ফুটেজে দেখতে পায় যে রুমে মিটিং এর আয়োজন করা হয়েছে তার ঠিক নিচের ফ্লোরে কেউ একটা সুটকেস রেখে দিয়েছে। এটা দেখে দ্রুত নিক সেখানে চলে যায়। এরপর গার্ডরা এসে খুললে দেখতে পায় এর ভিতরে একটি বোমা ফিট করা আছে আর বোমাটা সেখানে রাখা একটি মোবাইল ফোনের সাথে সেট করা আছে। আর এর মানে এই ফোনে কল আসার সাথে সাথে বোমাটা ব্লাস্ট করবে আর পুরো বিল্ডিং এ থাকা সবাই সে ব্লাস্টে মারা যাবে। আর এবার নিকের বুঝতে বাকি থাকে না যে এসব শেলটনের প্ল্যান, আর ঠিক এভাবেই সে ওই বিচারককে মেরে ফেলেছিল, যার কারণে কল রিসিভ করার সাথে সাথেই ফোনটা ব্লাস্ট হয়ে যায়। অন্যদিকে শেলটন সেখান থেকে আবারও সে ঘরে চলে আসে। এরপর কাপড় চেঞ্জ করে সে ওই অন্ধকার সেলে চলে আসে। তবে সেখানে গিয়ে সে মুখোমুখি হয় নিকের সাথে। হঠাৎ নিককে দেখে শেলটন ঘাবড়ে যায়। সে বুঝে যায় নিক তার প্ল্যান জেনে গেছে। এবার নিক আবারও শান্তভাবে শেলটনকে জিজ্ঞেস করে, তুমি একজনের ফুলের সাজা কেন এত মানুষকে দিতে চাইছো? তবে শেলটন কিছুতেই মানতে নারাজ। সে জানায়, তোমার এই ভুল বিচার ব্যবস্থার কারণে আমি আমার পরিবারের মৃত্যুর কোনো সঠিক বিচার পাইনি, আর সেই কারণেই আমাকে এই পথে আসতে হয়েছে। তাই আমি তোমায় বলেছিলাম আমার কেসগুলো তুলে আমার এখান থেকে ছেড়ে দাও, তবে তুমি তখন আমার একটা কথা শোনোনি। তাই এবার আমার কিছু করার নেই, তাই সবাইকে এই ভুলের শাস্তি পেতেই হবে। এর মধ্যে শেলটন একটি ফোন বের করে, তবে নিক তাকে বলে, আমি সাবধান করছি, এটা তুমি করো না, নয়তো এরপর যা ঘটবে তাতে তুমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। কিন্তু শেলটন নিকের একটি কথাও শোনে না। সে কল করে আর এটা দেখে নিক সেখান থেকে চলে যায়। তবে তার মধ্যে শেলটন তার বিছানার নিচে একটি রিংটোনের আওয়াজ শুনতে পায়। আর এবার সে নিচে তাকালে বুঝতে পারে সে যে সুটকেসটা বিল্ডিং এ রেখে এসেছিল সেটা নিক এখানে এনে রেখেছে। আর এবার শেলটন নিজেকে বাঁচাতে সে সুড়ঙ্গের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দেখে সেটা বাইরে থেকে লক করে দিয়েছে। আর এবার শেলটন কিছুতেই এখান থেকে বের হতে পারবে না। তাই শেলটন হতাশ হয়ে বসে পড়ে, কারণ সে তো খুব ভালো করেই জানে কল করার 40 সেকেন্ড পরে বোমাটি ব্লাস্ট করবে। তাই এবার সে শান্ত হয়ে তার মেয়ের দেওয়া ছোট ব্রেসলেট হাতে নিয়ে তার কথা ভাবতে থাকে। আর সময়ের সাথে সাথে বোমাটা ব্লাস্ট হয়ে পুরো সেলে আগুন ধরে যায়। আর অন্যদিকে নিকো তার মধ্যে সেখান থেকে বাইরে চলে আসে। এর পরের দৃশ্যে দেখা যায় নিকের মেয়ে টেনিস স্কুলে পারফরমেন্স করছে, আর এবার সেখানে নিককেও দেখা যায়। আর এখানেই বোঝা যায় শেলটনের এমন পরিস্থিতি দেখার পর নিক নিজের পরিবারের গুরুত্বটা বুঝতে পেরেছে। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।